অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের তোরা রাজাকার, তোরা আল শামস, তোরা আল বদর, জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল। এদিকে আজ সংসদে তারেক রহমানকে রাজাকার বলে কটূক্তি করেছে বিপি নূর। এই নিয়ে আজকে সংসদে ঝামেলা তৈরি হয়, অসংখ্য এমপিদের মধ্যে কথার লড়াই হয়। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতটায় পালাবে। মাননীয় স্পিকার বলে কি? তারেক জিয়ার নানাবিধ কার্ড প্রজেক্ট, অমুক ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড, তমুক কার্ড, তাসকালার কার্ড, সমস্ত কার্ড প্রজেক্ট জয়বাংলা করে দিচ্ছে জামাত শিবির। তারেক জিয়ার যে গুপ্ত ন্যারেটিভ, এই গুপ্ত ন্যারেটিভও জয়বাংলা করে দিয়েছে জামাত শিবির। বাংলাদেশে জঙ্গি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে। দেশের প্রধান বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরো যেসব স্থাপনায় রেড অ্যালার্ট জারি হয়েছে। তারেক রহমান সরকারের বয়স মাত্র 2 মাস, অথচ রাজপথ এখনই উত্তপ্ত। বিরোধী শিবির থেকে সরাসরি হুমকি। আবার যে ষড়যন্ত্র আসবে, সেদিনকার প্রধানমন্ত্রীর জন্য জীবনের বাজি রাখতে পারবেন, বাংলাদেশের জন্য বাজি রাখতে পারবেন, সেরকম যদি একটা শক্তি সাহস থাকে, তখনই হবে সবার আগে বাংলাদেশ। তখনই হবে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। একদিকে সংসদে তারেক রহমানের পক্ষে কথা হয়, অন্যদিকে বিপক্ষের বক্তব্যে তুলপার পরিস্থিতি হয় সংসদ অধিবেশনে। দর্শক শ্রোতা, তারেক রহমানকে নিয়ে অনেকেই কুরুচিপূর্ণ বক্তব্য দেয় সংসদে, এবং এইটাকে কেন্দ্র করেই ঝামেলা তৈরি হয় সংসদে। আপনারা দেখেছেন সংসদের প্রত্যেকটা অধিবেশনে প্রত্যেকটা এমপিরা অগ্নিজোড়া বক্তব্য দেয়। তারপর থেকেই কিন্তু সংসদের মধ্যে মুখোমুখি দাওয়া পাল্টা দেওয়া শুরু। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে সরাসরি বিপি নূরের বক্তব্য যে তুলপার পরিস্থিতি হয় সংসদে, এবং এই নিয়ে তারেক রহমান, জামাতে আমির তারাও কিন্তু পাল্টা বক্তব্য দেয়, সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 111 এর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ তাকে বাধ্য করেছিল, কিন্তু সুদূর প্রবাসে নির্বাসিত থেকেও তিনি দেশের সাথে, দেশের নেতা কর্মীদের সাথেই শুধু ছিলেন না, অপরাপর রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন। যেই কারণেই 2022 সালের 30 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 31টি দলকে নিয়ে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফার যুগপৎ আন্দোলন সূচনা করেছিলেন। এবং আজকের আমাদের বন্ধুরা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার আমরা 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের সেই রূপরেখা দিয়েই আমরা আন্দোলন করেছিলাম। এমনকি এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বেও আমাদের আজকের অনেক সংসদ সদস্য এবং সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা এক দফাতে আমরা যেতে পারি। তারই ধারাবাহিকতায় আমি যেদিন গ্রেপ্তার হই 19 জুলাই দিবাগত রাত 20 তারিখে পড়ে গেছে, সেদিন আজকের আমার ডান পাশে বসা মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তার মোবাইল ফোনে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রেস উইং এর কর্মকর্তা সাইরুল কবিরের মাধ্যমে বিএনপির মহাসচিব, আজকের এলজিআরডি মন্ত্রী, তাদের সাথে কথা বলি। হেফাজতের নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু আমি স্পষ্টভাবেই বলবো, আমি জামাত ইসলামের বিগত দিনের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করি, কিন্তু আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো, আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে আজকে যখন জুলাই নিয়ে কথা হয়, জুলাই নিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়, গতকালকে এবং তার আগের দিনও আমাদের একজন সংসদ সদস্য এবং এই সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছিলেন যে জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল যে এই বিষয়গুলোতে আমরা একমতে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে, জনগণ যার পক্ষে ম্যান্ডেট দিবে তারা তাদের মতো করে করবে। তো আজকে জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে
মিথ্যা সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। এই সম্পর্কে আমি, তারা যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স মাঝে মাঝে দিয়ে থাকেন, তাই আমি একটি আয়াত দিয়ে আমি তাদেরকে বলতে চাই, যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, অলা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। সুতরাং আমার বন্ধুদেরকে আমি বলবো, আজকে বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। আজকে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলি, ইতিবাচক পরিবর্তনের কথা বলি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, এই বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমানের লাইফস্টাইল, জীবনাচরণ, তার যে দেশ নিয়ে মিশন ভীষণ, আমরা তার মন্ত্রিসভায় কাজ করে আমরা। মাননীয় সদস্য, আপনি যদি আমার 2 থানার 2 হসপিটালকে একদম ইকুইপড করেন তাহলে 2 মিনিট বাড়াবো। অনেককে আপনি সময় বাড়িয়ে দিয়েছেন, কেউ আপনাকে চা খাইয়েছে, সময় দিয়েছেন, কেউ আপনার সাথে ওকালতি করেন, কোর্টের বারান্দায় ঘুরেছে, সময় দিয়েছেন। আলোচনায় অংশগ্রহণ করবেন নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। জনাব সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আমাকে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অনেককে আপনি সময় বাড়িয়ে দিয়েছেন, কেউ আপনাকে চা খাইয়েছে, সময় দিয়েছেন, কেউ আপনার সাথে ওকালতি করেন, কোর্টের বারান্দায় ঘুরেছে, সময় দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, 71-এর মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটাকে যুদ্ধ করেছি দেশের জন্য, কাজে আমাকে ওনার বদলতে সময় ডাবল দিতে হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি যদি আমার 2 থানার 2 হসপিটালকে একদম ইকুইপড করেন তাহলে 2 মিনিট বাড়াবো। ওকে মাননীয় স্পিকার, করবেন তো I ইকুইপড, তাই give তো? you the commitment to do that. জি, But আগে to শেষ take করেন। your preparation to allow me more. তারেক জিয়ার নানাবিধ কার্ড প্রজেক্ট, অমুক ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড, তমুক কার্ড, তাসকালার কার্ড, স্টুডেন্ট কার্ড, আরো কত কার্ড, সমস্ত কার্ড প্রজেক্ট জয় বাংলা করে দিচ্ছে জামাত শিবির। একই সাথে তারেক জিয়ার যে গুপ্ত ন্যারেটিভ, এই গুপ্ত ন্যারেটিভও জয় বাংলা করে দিয়েছে জামাত শিবির। এর মানে ওই গুপ্ত ন্যারেটিভ এখন আর নাই, ওটা আর চলে না, ওটা এখন টিকটকের বিষয়বস্তু। ওটা নিয়ে জামাত শিবিরের লোকজন হাসি তামাশা করে, মজা করে। একটা উদাহরণ দিই, বুঝবেন যে জামাত শিবির কতটা জয় বাংলা করে দিয়েছে। আপনাকে যদি কেউ একটা গালি দেয়, সাপোজ আপনাকে যদি বলে তুই শুয়োরের বাচ্চা, এখন সবাই যদি, আপনি যাকে গালি দিয়েছেন তিনি নিজেই যদি বলেন হ্যাঁ আমি শুয়োরের বাচ্চা, হ্যাঁ আমি শুয়োরের বাচ্চা, এবং তার নাম যদি নিজেকে শুয়োরের বাচ্চা রেখে দেয়, তাহলে ওটার গালি থাকে না। যেমন শুয়োরের বাচ্চা বা কুত্তার বাচ্চা বললে খুব রাগ হয় মানুষ, এটা একটা গালি। কিন্তু একই রকমের বিড়ালের বাচ্চা বললে কিংবা বাঘের বাচ্চা বললে কেউ রাগ হয় না, পাখির বাচ্চা বললে কেউ রাগ হয় না, বরং খুশি হয়। যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে পাখির বাচ্চা বলে, আদর করে, এবং যারা সাহসী তাদেরকে বাঘের বাচ্চা বলে। দুইটাই কিন্তু প্রাণীর বাচ্চা, কিন্তু শুয়োর কিংবা কুত্তা এগুলো বাচ্চা বলে রাগ হয়, আর বাঘের বাচ্চা বলে খুশি হয়। বিড়ালের বাচ্চা বললেও কিন্তু খুশি হয়। এখন যদি হতো যে শুয়োর কিংবা কুকুর বাংলাদেশের জাতীয় প্রাণী, জাতীয় পশু, এবং শুয়োর কিংবা কুকুর বাংলাদেশে খুব অতি আদরের এবং সম্মানের প্রতীক, দুইটা সবকিছু কিন্তু আল্লাহর সৃষ্টি, এবং কুকুরকে কিন্তু পশ্চিমারা খুব আদর করে, বাংলাদেশিরা অনেক আদর করে, খুব দামি একটা লয়াল প্রাণী। কিন্তু বাংলাদেশের জাতীয় পশু যদি এটা হতো, এবং এটা যদি প্রচন্ড সাহসের প্রতীক হতো, যে সুন্দরবনের সবচেয়ে ভয়ানক কিংবা সাহসী প্রাণী, ক্ষিপ্রগতির প্রাণী শুয়োর বা কুকুর, তখন শুয়োরের বাচ্চা কিংবা কুত্তার বাচ্চা বললে কেউ রাগ হতো না, তখন এটাকে সবাই আনন্দের সাথে নিত, যেরকম বাঘের বাচ্চা বললে আনন্দের সাথে নেয়। এই জন্য আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে গালি দেন, ওই গালিটা যদি কেউ সেলিব্রেট করে, তিনি নিজে যদি আলিঙ্গন করেন, তখন ওটার গালি থাকে না। যেরকম রাজাকার, এটা একটা গালি ছিল, এবং হাসিনা যদি কাউকে রাজাকার বলতো, তখন যাদেরকে রাজাকার বলতো তারা বাঁচার চেষ্টা করতো যে না ভাই আমি রাজাকার না, আমার 14 পুরুষের কেউ রাজাকার ছিল না। যেমন আমির হামজা
আর অনেকে বলতেন যে আমার ফ্যামিলির পূর্বপুরুষে অনেকে আওয়ামী লীগ করতো, রাজাকার কেউ ছিল না, এবং অনেকে বলতো যে আমার পরিবার তো মুক্তিযোদ্ধা পরিবার, রাজাকার আসবে কিভাবে? শিবিরের ছেলেরা কেউ মুক্তিযুদ্ধ পরিবারের হলে সেটা গর্বের সাথে প্রচার করতো। তার মানে তিনি রাজাকার না, এটা প্রমাণ করতে ব্যস্ত হয়ে যেতেন। মানে ইট ওয়াজ পাওয়ারফুল গালি, কারণ ওই গালিটাকে সমীহ করতো এবং ওই বৈশিষ্ট্য সবাই এড়িয়ে চলার চেষ্টা করতো। কিন্তু একটা সময় এসেছে, আমাদের জুলাই আন্দোলনের সময় তরুণরা স্লোগান দিয়েছে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। তখন কিন্তু রাজাকারটা আর গালি ছিল না। তার মানে যে বিষয়টা আপনি গালি দিবেন সেটা যদি কেউ সেলিব্রেট করে তখন ওটা আর গালি থাকে না। তখন এর মানে যখন হাসিনা চীন থেকে আসার পর সংবাদ সম্মেলনে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে, তারপরে তরুণরা যখন সবাই তুমি কি আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, তখন থেকে 5 আগস্ট পর্যন্ত রাজাকার শব্দটা মোটেও গালি ছিল না। কারণ সবাই গর্বের সাথে বলতো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওটা কি এর গালি থাকে? এর মানে যে বলবে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, সে 24-এর পক্ষের, সে ফেসিবাদ বিরোধী, সেই জুলাই যোদ্ধা। এমনকি কেউ যদি নিজের স্লোগান দেখাতে পারে যে রাজপথে নেমে সে স্লোগান দিয়েছে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, সে জুলাই যোদ্ধা সার্টিফিকেট পাবে এবং সে মাসে কমপক্ষে 20,000 25,000 বা এরকম একটা অ্যামাউন্টের টাকা পাবে। অনেক সম্মানের বিষয়। তার মানে ওয়ান্স রাজাকার গালি, একটা সময় আর রাজাকার গালি থাকলো না, গর্বের বিষয় হয়ে গেল। ঠিক তদ্রুপ এই যে গুপ্ত, একটা সময় গুপ্ত শিবির বলার চেষ্টা করতো যে না আমরা গুপ্ত না, অমুক তমুক নানান কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু এখন এই গুপ্ত বিষয়টাকে শিবির সেলিব্রেট করে। শিবির বলে হ্যাঁ আমি গুপ্ত। অনেকে গুপ্ত লেখা গেঞ্জি পরে, অনেকে গুপ্ত লেখার সাথে নিজে সেলফি তুলে, এবং অনেকে বলে হ্যাঁ আমিই গুপ্ত, ফেসবুকে পোস্ট দেয় তুমি কে আমি কে, গুপ্ত গুপ্ত। এবং গুপ্ত চা কর্নার, গুপ্ত কর্নার এরকম দোকানের সামনে যে সেলফি তুলে দেয় জামাত শিবিরের লোকজন, তার অনেকে বলে গর্ব করে টকশোতে হ্যাঁ আমি গুপ্ত ছিলাম, ওরাও গুপ্ত ছিল। তো এইভাবে গুপ্ত শব্দটাকে সেলিব্রেট করে, এটা আর গালি নেই। গালি হিসেবে গুপ্ত শব্দের ভ্যালু শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। এবং সাধারণ জনগণ এত গুপ্ত শব্দটা নিয়ে এত ট্রল হয়, গুপ্ত শব্দটা নিয়ে এত পরিমাণ টিকটক রিলস হয়, যার ফলে গুপ্তকে কেউ খারাপ কিছু মনে করে না। এটা হচ্ছে হাসি তামাশার একটা বিষয়। এভাবে গুপ্ত তারেক জিয়ার যে এই গুপ্ত ন্যারেটিভ, এটাকে মূলত জয় বাংলা করে দিয়েছে জামাত শিবির। সাধারণ জনগণের কাছে গুপ্ত এখন আর কোনো খারাপ জিনিস না। এবং অচিরেই আপনারা দেখবেন যে বাজারে হাজার হাজার টি শার্ট আসছে, যেই টি শার্টে লেখা গুপ্ত, এবং ওইটা সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক এরা ওই গুপ্ত টি শার্ট পরবে। এবং গুপ্ত এটা একটা এমন ব্র্যান্ড হয়ে গিয়েছে, হাসি তামাশার ব্র্যান্ড হয়ে গিয়েছে। সামনে টি শার্ট বা নানান কোম্পানি বের হবে গুপ্ত। বাংলাদেশে জঙ্গি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে। দেশের প্রধান বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরো যেসব স্থাপনায় রেড অ্যালার্ট জারি হয়েছে সেসব সম্পর্কে আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। অনেকেই বলতে শুরু করেছেন যে দেশে তেল নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খাদ্য পরিস্থিতি ভয়ঙ্কর, অর্থনীতির অবস্থা চরম, সব মিলিয়ে যে কোনো মুহূর্তে বাংলাদেশ দেউলিয়া বা ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারে। আর তারেক রহমানের সরকার সেটা বুঝতে পেরেই এই জঙ্গি ইস্যুকে সামনে এনে সবকিছুর দায়ভার এই জঙ্গিদের উপর চাপাতে চাইছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে কথা সত্য হলেও তাতে জঙ্গি পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করেছে সে সত্য বদলাবে না। অথচ আজ যখন সারা দেশে এক ভীতি এবং শঙ্কার পরিবেশ, তখন সরকারের ভেতর থেকে আসছে পরস্পর বিরোধী বক্তব্য। মঙ্গলবার 28 এপ্রিল কোস্টগার্ড সদর দপ্তরে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অত্যন্ত নির্লজ্জভাবে দাবি করছেন যে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো তিনিও একই কথা বলছেন। তাহলে বাবা রেড অ্যালার্ট কেন? তিনি আরো বলছেন এই জঙ্গিবাদ নাকি শেখ হাসিনা সরকারের একটি রাজনৈতিক নাটক ছিল, অর্থাৎ যে সরকার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিল সেই সরকারের কঠোর অবস্থানকে তিনি অস্বীকার করছেন। কিন্তু ট্র্যাজেডি হলো ঠিক একই দিনে প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ স্পষ্টভাবে স্বীকার করছেন যে দেশে জঙ্গি নেই একথা বলা যাবে না, দেশে জঙ্গি অবশ্যই আছে। তিনি স্বীকার করেছেন যে একটি ক্ষুদ্র অংশ উগ্রপন্থার প্রবণতায় রয়েছে। প্রশ্ন জাগে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি না জানেন যে দেশে জঙ্গি আছে কি নেই, তাহলে কার নির্দেশে বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি হলো? পুলিশ কি তবে সরকারের নিয়ন্ত্রণে নেই, নাকি সরকারের এক হাত জানে না অন্য হাত কি করছে? এই বিভ্রান্তি কেবল প্রশাসনিক অদক্ষতা নয়, এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। ডক্টর জাহিদুর রহমান একদিকে স্বীকার করছেন জঙ্গিদের অস্তিত্ব, অন্যদিকে গত 1.5 দশক ধরে চলা জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও করেছেন। তারা বলছেন
অতীতে জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজ যখন আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।